রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারের ওপর আস্থা রাখলেও তার মর্যাদা রাখা হয়নি। জনগণের সাথে সরকার বিশ্বাসঘাতকতা করেছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় নির্বাচনের আগে বিএনপি গণভোট মেনে নেবে না বলেও জানান তিনি। দুপুরে জাতীয় প্রেসক্লাবে জাতীয় সমাজতান্ত্রিক দলের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে এই অভিযোগ করেন তিনি। মির্জা ফখরুল বলেন, প্রায় এক বছর ধরে নানা বিষয়ে আলোচনার পর যে সমঝোতা হয়েছে, বৃষ্টিতে ভিজে তাতে রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করার পরও সেই আস্থার মর্যাদা দেওয়া হয়নি। বর্তমান রাজনৈতিক সংকটের জন্য দায়ী সরকার। আলাদা করে গণভোট বিএনপি মেনে নেবে না জানিয়ে তিনি বলেন, প্রধান উপদেষ্টার ঘোষণার প্রতি শ্রদ্ধা রেখেই বিএনপি ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক জাতীয় সরকার গঠন করতে চায়, জানান মির্জা ফখরুল। যারা মুক্তিযুদ্ধে বিরোধিতা করেছিল তাদের নির্বাচন বানচাল না করার আহ্বান জানান বিএনপি মহাসচিব। আস্থা যে আমরা রেখেছিলাম, সেই আস্থাটা বিশ্বাসযোগ্যতা বিশ্বাসঘাতকতা করেছেন, জনগণের সঙ্গে প্রচারণা করেছেন, যেটা আমরা তাদের কাছ থেকে আশা করি। আমরা খুব পরিষ্কার করে বলতে চাই, গণভোট নির্বাচনের আগে করার কোনো সুযোগ এখন আর নাই। নির্বাচনের দিনই গণভোট হবে, সে কথা আমরা পরিষ্কার করে বলেছি। জুলাই সনদ বাস্তবায়নে নভেম্বরেই গণভোট দিয়ে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী। সকালে খুলনার ডুমুরিয়া স্বাধীনতা চত্বরে হিন্দু সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। জামায়াতের ডুমুরিয়া উপজেলা সনাতন শাখার উদ্যোগে সনাতন হিন্দুদের সম্মানে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় গোলাম পরোয়ার বলেন, হিন্দুদের নিয়ে এখন আর রাজনীতি করার সুযোগ নেই। হিন্দুরাও এখন দাঁড়িপাল্লার পক্ষে এক হয়েছে। দাঁড়িপাল্লার জোয়ার দেখে অনেকে হিন্দু ধর্মাবলম্বীদের ভয়ভীতি দেখাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। সম্মেলন শেষে স্বাধীনতা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। এই সংস্কার প্রস্তাবগুলো গণভোটে দিতে হবে এবং সেটা জাতীয় নির্বাচনের আগে নভেম্বরেই গণভোট দিতে হবে। চোখ রাঙিয়ে হিন্দুদের উপরে মাথা গরম করে, চাঁদাবাজি করে, ঘের দখল করে, ডিসিআর কেটে আপনি হিন্দুদের উপরে রাজনীতি করবেন, সেই বাংলাদেশ এখন নেই, সে বাংলাদেশ পরিবর্তন হয়ে গেছে। গণভোটের বিষয়ে যে সিদ্ধান্ত নেওয়া হোক না কেন, নির্বাচন 15 ফেব্রুয়ারির আগে হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। দুপুরে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জুলাই কন্যা ফাউন্ডেশন আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন কোনো শক্তি নির্বাচন পেছাতে পারবে না। প্রেস সচিব বলেন, বিভিন্ন রাজনৈতিক দল তাদের মতের কথা বলছেন, যেটা সবচেয়ে উত্তম সেটাই প্রধান উপদেষ্টা করবেন। তিনি আরও বলেন, 13 নভেম্বর শেখ হাসিনার বিচারের দিন জানাবে আদালত। যে কোনো ডিসিশনই হোক না কেন, ইলেকশন 15 ফেব্রুয়ারির আগে ফেব্রুয়ারি প্রথমার্ধে হবে। এইটা কোনো শক্তি না এই ইলেকশনকে পিছানো। এইখানে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। কোন নীতিমালার ভিত্তিতে শাপলা কলিকে প্রতীক তালিকা অন্তর্ভুক্ত করেছে নির্বাচন কমিশন, তা এনসিপির কাছে স্পষ্ট নয় বলে জানিয়েছেন দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। বলেন, নির্বাচন কমিশনের নীতিমালা দেখতে চায় তারা। পিরোজপুরে সাংবাদিকদের এসব কথা বলেন হাসনাত আবদুল্লাহ। আরও বলেন, বিএনপি জামাতের সাথে দূরত্বের বিষয়টি ঠিক নয়। আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। 5 আগস্টের পর আওয়ামী লীগবিহীন বাংলাদেশ রয়েছে, তাদের সাথে সমঝোতা প্রশ্নই অবান্তর। হাসনাত বলেন, সংস্কারের পক্ষে যারা থাকবে তাদের সাথে হৃদ্যতা হবে, আর সংস্কারের বিপক্ষে যারা তাদের সাথে দূরত্ব। গতকাল দেখলাম যে আবার তারা শাপলা কলিকে অন্তর্ভুক্ত করছে, আসলে কোন নীতিমালার ভিত্তিতে করছে সেটা স্পষ্ট না আমাদের কাছে। সেজন্য আমরা বারবার আসলে যেটি ফোকাস করছি সেটি হচ্ছে নির্বাচন কমিশন এভাবে আসলে উইথজিক্যালি চলতে পারে না, তার একটা নীতিমালা থাকতে হবে। এটি জনগণের প্রতিষ্ঠান, সাংবিধানিক প্রতিষ্ঠানকে নীতিমালার ভিত্তিতে কিন্তু চলতে হবে। জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সরগরম কিশোরগঞ্জের রাজনীতির মাঠ। জেলার সবকটি আসনে প্রার্থী চূড়ান্ত করেছে জামাত। গণ অধিকার পরিষদ 2টি ও 3টি আসনে প্রার্থী চূড়ান্ত করেছে বাংলাদেশ ইসলামী আন্দোলন। প্রতিটি আসনেই বিএনপির টিকিট চাইছেন দলটির একাধিক নেতা। তবে এনসিপির কমিটি গঠন না হওয়ায় দলের কার্যক্রম নেই মাঠে। আর এবার ভোটের যোগ্য প্রার্থী বেছে নেওয়ার কথা বলছেন ভোটাররা। উজানভাটির মেলবন্ধন কিশোরগঞ্জ জেলার অর্ধেকেরও বেশি অংশ হাওর অধ্যুষিত। 13 উপজেলা নিয়ে গঠিত 6টি সংসদীয় আসন।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে প্রতিটি আসনেই সম্ভাব্য প্রার্থীরা বেশ সরব। বিগত 12টি নির্বাচনে জয় পেয়ে এসব আসন থেকে সাংসদ নির্বাচিত হয়ে দেশের নেতৃত্ব দিয়েছেন ঠিকই, তবে সে অনুযায়ী আর্থসামাজিক উন্নয়ন হয়নি জেলায়, অভিযোগ ভোটারদের। আমরা নতুন ভোটার হয়েছি, আমরা এমন একজন লোককে ভোট দিতে চাই যে দেশের কর্মস্থান করে দিবে, একজন ভালো লোককে আমরা ভোট দিতে চাই। রাস্তাঘাট যা আছে সবকিছু উন্নয়ন করবে এমন লোক ছাড়া তো আমরা কাউকে ভোট দিতে ইচ্ছুক না। তবে জেলার উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দিচ্ছেন সম্ভাব্য প্রার্থীরা। এরই মধ্যে ভোটের লড়াইয়ে 3 আসনে প্রার্থী চূড়ান্ত করেছে জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ। 6 জন যোগ্য প্রার্থীকে আমরা নমিনেশন দিয়েছি অনেক চিন্তা ভাবনা করে, তৃণমূলের মতামতের ভিত্তিতে। 6 জন প্রার্থী আমাদের যোগ্য উচ্চশিক্ষিত। কাস্টিং ভোটের 55 থেকে 60% ভোট হয়তো ইনশাল্লাহ আগামী নির্বাচনে আমরা পাবো, এবং মানুষ সেভাবেই প্রস্তুতি গ্রহণ করছে। মানুষ আর চাঁদাবাজি দেখতে চায় না, সন্ত্রাস দেখতে চায় না, মানুষ যোগ্য এবং সুস্থ নেতৃত্ব চায়। এদিকে প্রতিটি আসনে একাধিক নেতা বিএনপির টিকিট পেতে করছেন দৌড়ঝাঁপ। যারা দলের স্বার্থের শৃঙ্খলা বিরোধী কাজ করছে তাদের বিরুদ্ধে ইতিমধ্যেই সারা দেশে ব্যবস্থা নিচ্ছেন, এবং এই সিদ্ধান্তটা, এই কার্যকর এখনো অব্যাহত আছে। কাজে আমরা আশা করি যে সাধারণ মানুষের মধ্যে এখনো বিএনপির ব্যাপক গ্রহণযোগ্যতা। তবে এনসিপির কমিটি গঠন না হওয়ায় মাঠে নেই দলের কার্যক্রম। আগামী নির্বাচনে কিশোরগঞ্জের 25 লাখ মানুষ ভোটের মাধ্যমে তাদের জনপ্রতিনিধি নির্বাচিত করবে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রাজধানী মিন্টু রোডে ডিএমপি মিডিয়া সেন্টার থেকে আরো জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী জাহিদুল ইসলাম। সরাসরি চলে যাচ্ছি সেখানে। সোহান, ছাত্রলীগ সদস্য মোহাম্মদ রকিবুল হাসান, ইয়াসিন আরাফাত শুভ, তাসরিফ হোসেন, সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ সুমন হোসেন, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মেজবাউল ইসলাম, ছাত্রলীগ কর্মী সাইফুল ইসলাম সাইফ, আওয়ামী লীগের কর্মী মোহাম্মদ মুস্তাফিজুর রহমান জনি, মোহাম্মদ শেখ রাশেদুজ্জামান, ছাত্রলীগ কর্মী সাইফুল ইসলাম সাইফ, যুবলীগ কর্মী মোহাম্মদ মামুন শেখ পরশ, স্বেচ্ছাসেবক লীগের সক্রিয় সদস্য মামুন শেখ, মোহাম্মদ রাজু, যুবলীগ কর্মী শফিউল আলম, আওয়ামী লীগ কর্মী জাহিদুল ইসলাম সুনু, যুবলীগ কর্মী মোহাম্মদ কুদ্দুস সর্দার, ছাত্রলীগ কর্মী মিঠুন দেবনাথ, বগুড়া জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ বজলুর রহমান বাঁধন, নোয়াখালী পৌর 1 যুবলীগের যুগ্ম আহ্বায়ক নূর আলম সিদ্দিক, বরগুনা সদর উপজেলা ছাত্রলীগের সহসভাপতি মহিউদ্দিন আহমেদ দোলন, আওয়ামী লীগ কর্মী মোহাম্মদ রবিউল আওয়াল, জয়কৃষ্ণপুর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মিঠু দেবনাথ, সিলেট জেলা ছাত্রলীগের সদস্য আশরাফ আল কবির, ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগ সদস্য দেবজ্যোতি দে নব, বাউরিয়া ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মোহাম্মদ মনির হোসেন ফরহাদ, আওয়ামী লীগ কর্মী আলমগীর হোসেন জনি, বিশ্বজিৎ সাহা, মোহাম্মদ মাহফুজুর রহমান, মোহাম্মদ আব্দুল শুকুর, আবিদুর রহমান, মোহাম্মদ সাব্বির, মোহাম্মদ ইমন হোসেন, ফাতিনুর শিমুল, আরিফুল ইসলাম, শ্রীকান্ত কর্মকার, জিয়াদ মাহমুদ, মোহাম্মদ জিয়াদ, মোহাম্মদ আসলাম, মোহাম্মদ রিফাত ইসলাম, মোহাম্মদ মিল্লাল বাবু এবং স্বপন মিয়া। যেসব স্থানগুলোতে আজকে অভিযান পরিচালিত হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হল খিলক্ষেত থানায় সকাল আনুমানিক 7:30 সময় খিলক্ষেত থানাধীন 300 ফিটস্থ পুরাতন মস্তুল চেকপোস্টের সামনে পাকা রাস্তার উপর নিষিদ্ধ আওয়ামী লীগ এবং তার সহযোগী সংগঠনের সদস্যরা ঝটিকা মিছিল আয়োজনের চেষ্টা করে এবং সেখানে খিলক্ষেত থানা পুলিশ অভিযান পরিচালনা করে তাৎক্ষণিক 3 জনকে গ্রেফতার করে। এই সময় তাদের কাছে মিছিলের একটা ব্যানারও উদ্ধার করা হয়। শুক্রবার সকাল 7:30 সময় উত্তরা পশ্চিম থানা পুলিশ উত্তরা পশ্চিম থানাধীন 9 নম্বর সেক্টরস্থ ঢাকা ময়মনসিংহ মহাসড়কে আকাশ টাওয়ারের সামনে অভিযান পরিচালনা করে সেখান থেকে 2 জনকে গ্রেফতার করে। বাড্ডা থানাধীন প্রগতি সরণি মেইন রোডে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে বাড্ডা থানা 3 জনকে গ্রেফতার করে।
তারা হলো আরাফাত, তাসরিফ হোসেন এবং মোহাম্মদ খালেদ বিন কাউসার। সিটিটিসির যে অভিযানটা পরিচালিত হয় সেটা ঢাকা মহানগরীর বিজয়নগর এলাকায় সকালবেলা তারা ঝটিকা মিছিলের আয়োজন করছিল। সেখানে সিটিটিসি টিম অভিযান পরিচালনা করে ঘটনাস্থল থেকে 13 জনকে গ্রেফতার করে। শেরেবাংলানগর থানা এলাকায় শুক্রবার সকাল 6:40 ঝটিকা মিছিল আয়োজনের সময় সেখান থেকে নিষিদ্ধ ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রায় 90 থেকে 100 জন সদস্য জড়ো হয় এবং সেখানে শেরেবাংলানগর থানা অভিযান পরিচালনা করে ঘটনাস্থল থেকে 18 জনকে গ্রেফতার করে। এছাড়া বনানী থানা পুলিশ দুপুর 1:20 সময় ঢাকা গেটের সামনে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের উপর ঝটিকা মিছিল আরম্ভের চেষ্টার অভিযোগে 2 জনকে গ্রেফতার করে এবং তেজগাঁ থানা পুলিশ সকাল 10:30 সময় বিজয় সরণী এলাকা থেকে 2 জন ছাত্রলীগ কর্মী, নিষিদ্ধ ঘোষিত সংগঠন, তাদের 2 জন কর্মীকে গ্রেফতার করেছে। এই যে নিষিদ্ধ ঘোষিত বিভিন্ন সংগঠন এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠন তাদের যে অপতৎপরতা সেটা রোধ করার জন্য ঢাকা মহানগর পুলিশ সক্রিয় রয়েছে এবং তারই অংশ হিসেবে এই গ্রেফতারগুলো সংগঠিত হয়েছে এবং গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় সন্ত্রাস বিরোধী আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং তাদের যে অন্যান্য কোনো অপরাধের সাথে সংশ্লিষ্টতা আছে কিনা সেগুলো যাচাই বাছাই করা হচ্ছে। আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ। কার কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে 29 জনকে গ্রেপ্তার করা হয়েছে সে বিষয়ে ব্রিফিং হচ্ছিল, আমরা সরাসরি সেখানে ছিলাম। সারদা পুলিশ একাডেমি থেকে আত্মগোপনে চলে গেছেন ডিআইজি এহসানুল্লাহ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মানবতাবিরোধী অপরাধ মামলার আসামি তিনি। বাংলাদেশ পুলিশ একাডেমির সুপার সাইফুল ইসলাম জানান, বুধবার থেকে ডিআইজি এহসানুল্লাহ একাডেমিতে অনুপস্থিত রয়েছেন। সম্প্রতি মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত এহসানুল্লাহকে আটকের জন্য একটি দল পুলিশ একাডেমিতে অভিযান চালানোর পর বিষয়টি সামনে আসে। তবে এ বিষয়ে পুলিশ একাডেমির কেউ নিশ্চিত করেনি। এহসানুল্লাহ একসময় বরিশালে পুলিশ সুপার ছিলেন, পরবর্তীতে তিনি ডিআইজি হন। বিচার বহির্ভূত হত্যায় জড়িত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। আদালতের আদেশ না মেনেই মহাসড়ক উন্নয়ন প্রকল্পে সরবরাহের অজুহাতে সুনামগঞ্জের ধোপাজান নদীতে ফের শুরু হয়েছে বালু উত্তোলন। এসব বালু অবাধে বিক্রিও হচ্ছে ব্যবসায়ীদের কাছে। পরিবেশ রক্ষা ও স্থানীয়দের জীবিকা বাঁচাতে বালু উত্তোলন বন্ধের নির্দেশ দিয়েছিল আদালত। এর মধ্যে বালু চুরির অভিযোগে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছেন স্থানীয় বাসিন্দা গোলাম হোসেন। এর পরিপ্রেক্ষিতে পুলিশকে ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। সুনামগঞ্জের একমাত্র বালু বিস্তৃত পাথরমহল ধোপাজান নদী 2018 সাল থেকে ইজারা বন্ধ থাকলেও পুরোপুরি বন্ধ হয়নি বালু উত্তোলন। গত বছরের 5 আগস্টের পর নদীর বিভিন্ন স্থানে প্রকাশ্যে বালু লুট শুরু হলে হস্তক্ষেপ করে প্রশাসন। এ অবস্থায় সেপ্টেম্বরে লিম্পিট ইঞ্জিনিয়ারিং নামের একটি প্রতিষ্ঠানকে ঢাকা সিলেট মহাসড়ক উন্নয়ন প্রকল্পের জন্য 1,21 লাখ ঘনফুট বালু উত্তোলনের অনুমতি দেয় বিআইডব্লিউটিএ। স্থানীয়রা জানান, অনুমতি পেয়েই নদীর একাধিক স্থানে ড্রেজার ও বোমা মেশিন বসিয়ে বাল্কহেড নৌকায় তোলা হচ্ছে বালু। উন্নয়ন প্রকল্পের নাম করে একটি মহল বালু বিক্রি করে কোটি টাকা হাতিয়ে নিচ্ছে অভিযোগ তাদের। ততটুকুই জানছি যে বিট বালুর অর্ডার আনছে, কিন্তু এখন তারা নিয়ে যেছে আমরা এলাকার সম্পদ ভাঙ্গা বালু সিলেকশন বালু এলাকাবাসী তখন বাধা দিতেছে, বাধা দিয়ে তখন ফিরাইতে পারতেছে না, চুরি করে নেগা 4 লাখ মানুষ বয়ে দেয়নি। পরিবেশগত সংকটাপন্ন নদী থেকে বালু উত্তোলনের সুযোগ নেই বলছে পরিবেশ আইনবিদ সমিতি। ধোপাজান বালুমহল জ্বালানি মন্ত্রণালয়ের অধীনে উল্লেখ করে জেলা প্রশাসক বলছেন, তাদের চিঠি দিয়েও নির্দেশনা না পাওয়ায় কোনো উদ্যোগ নেওয়া যাচ্ছে না। একটা সরকারি সংস্থা কিভাবে এই অবস্থাটা বিবেচনা না করে এরকম একটা সিদ্ধান্ত নিল, সেটাই আসলে আমাদের কাছে একটা বিস্ময়কর বিষয়। যাদের বলা দরকার, যেহেতু আমি তাদেরকে বলেছি, যেহেতু তারা এই বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত আমাদেরকে জানায়নি, এই কারণে পরবর্তী কোনো ব্যবস্থা আমরা গ্রহণ করতে পারছি। বালু লুট ও নদী ভাঙন ঠেকাতে মানববন্ধনও করেছেন স্থানীয়রা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর জানাতে সুনামগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাকির হোসেন।
জাকির, আদালতের আদেশ না মেনে আবারও কেন বালু তোলা হচ্ছে? আর এই বিষয়ে তদন্তের জন্য তো আদালত নির্দেশ দিয়েছে পুলিশকে। পুলিশ এখন পর্যন্ত কি পদক্ষেপ নিয়েছে? দেখুন, ঢাকা সিলেট মহাসড়কের যে উন্নয়নমূলক কাজ হচ্ছে সেই কাজের জন্যই বিট বালু উত্তোলন করার জন্য বিআইডব্লিউটিএ একটি লিম্পিড নামক একটি প্রতিষ্ঠানকে অনুমতি দেয় 1,21,00,000 ঘনফুট বিট বালি নেওয়ার জন্য। কিন্তু আমরা এখানে বাস্তবে যেটা দেখছি সেটা আসলে এই যে ধোপাজান চলতি নদী, সেখানে কিন্তু বিট বালু আমরা কখনোই আছে বলে আমরা দেখিনি। আর তারা আসলে বিট বালুর পরিবর্তে যে সিলিকা বালু, অর্থাৎ সবচেয়ে ভালো মানের যে বালু, যেটা দেশের বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন কাজে কিন্তু ব্যবহার করা হয়, সেই বালু তারা ড্রেজার মেশিনে এবং বুয়া মেশিনের সাহায্যে তারা নিয়ে যাচ্ছে। তো গতকালকে এই ধোপাজান নদী তীরের একজন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এই ভুক্তভোগী একজন গুলাম হোসেন অবি, তিনি মামলা করেছেন আদালতে। তো আদালত থেকে থানায়, সুনামগঞ্জ সদর থানায় তদন্তের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। তো এখন পর্যন্ত আসলে আমরা এটার এই যে তদন্ত কাজের কোনো অগ্রগতির এখন পর্যন্ত কোনো খবর পাইনি। তবে একটা বিষয় আপনাকে বলে রাখি যে নদী থেকে বালি উত্তোলন বিট বালি যেন করা হয়, সেই বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে বারবারই তাগাদা দেওয়া হচ্ছে। এবং আমরা দেখেছি যে নদীর যে প্রবেশমুখ, সেই প্রবেশমুখে কিন্তু পুলিশ রাত থেকে দিন পর্যন্ত তারা পাহারা দিচ্ছে। তো আসলে স্থানীয়দের যে একটা অভিযোগ রয়েছে, তারা বারবারই অভিযোগ করছেন যে ড্রেজার এবং বোমা মেশিন না চালিয়ে যদি স্থানীয় যে শ্রমিকরা এখন বর্তমানে বেকার রয়েছে, এই শ্রমিকদেরকে যদি এই বালি উত্তোলন করার, অর্থাৎ সনাতন পদ্ধতিতে বালি উত্তোলন করার অনুমতি দেওয়া হতো, বা যে কোম্পানি যে অনুমোদন পেয়েছে সেই কোম্পানি যদি স্থানীয়দেরকে নিয়ে সহযোগিতা নিয়ে বালিটা উত্তোলন করতো, তাহলে এই এলাকার মানুষ যারা আছে বেকার রয়ে গেছে, তারাও কিন্তু অনেকটা তারা জীবিকা নির্বাহ করতে পারতো। কিন্তু দেখা যাচ্ছে তারা রাতের আধারে এবং দিনের বেলাও আমরা দেখেছি ড্রেজার মেশিন এবং বোমা মেশিন চালিয়ে তারা সিলিকা বালু নিয়ে যাচ্ছে। তো সিলিকা বালু শুধু যে ঢাকা সিলেট সড়কের জন্য যে নিয়ে যাচ্ছে এমনটা না, আমরা এমনটা অভিযোগ পাচ্ছি যে তারা এই বালুটা অন্যদিকে তারা বিক্রি করে ফেলছে, অর্থাৎ আরেকটা পক্ষের কাছে তারা মোটা অঙ্কের বিনিময়ে তারা এই বালিটা বিক্রি করছে, যেহেতু এই বালির একটি সুনাম রয়েছে সারা দেশব্যাপী। তো সার্বিকভাবে আমরা বলতে পারি প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত আসলে দৃশ্যমান কোনো অভিযান আমরা এখন পর্যন্ত দেখতে পাইনি। তো এই ছিল আমার কাছে সুনামগঞ্জের ধোপাজান চলতি নদীর বালি উত্তোলনের সর্বশেষ খবর। সুনামগঞ্জ থেকে জানাচ্ছেন সহকর্মী জাকির হোসেন। প্রায় 9 মাস পর কাল থেকে পর্যটকদের জন্য আবার খুলছে সেন্ট মার্টিন দ্বীপ। তবে নভেম্বর মাসে দিনে গিয়ে দিনেই ফিরতে হবে পর্যটকদের। ডিসেম্বর ও জানুয়ারি 2 মাস রাত যাপনের সুযোগ থাকবে। পর্যটক কম থাকার সংখ্যায় কাল থেকে জাহাজ চালু করতে রাজি নন জাহাজ মালিক সমিতি। এদিকে ট্যুরিজম বোর্ডের সফটওয়্যারেও দেখা দিয়েছে জটিলতা। দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে 1 ফেব্রুয়ারি থেকে পর্যটকদের যাতায়াত বন্ধ রয়েছে। জানুয়ারি পর্যন্ত 3 মাস দ্বীপটিতে ভ্রমণের সুযোগ পাবেন পর্যটকেরা। সাথে মানতে হবে পরিবেশ মন্ত্রণালয়ের 12টি নির্দেশনা। সিদ্ধান্ত অনুযায়ী শনিবার কক্সবাজারের নুনিয়াছড়া বিআইডব্লিউটি এর ঘাট থেকে কর্ণফুলী এক্সপ্রেস ও বার আউলিয়া নামের 2টি জাহাজ ছাড়ার কথা রয়েছে। তবে জাহাজ 2টি না ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে মালিক সমিতি। তারা বলছেন ট্যুরিজম বোর্ডের যাত্রী নিবন্ধনের সফটওয়্যার প্রস্তুত করতে পারেনি প্রতিষ্ঠানটি। এখনো যে ট্যুরিজম বোর্ডের যে সফটওয়্যারটা খুলে দেওয়ার কথা, এটা এখনো ওপেন করেনি। তো পাশাপাশি কক্সবাজার থেকে দিনে গিয়ে দিনে আসা, এটা আসলে কখনো সম্ভব নয়। যে জাহাজ চলাচলের যে সিদ্ধান্তটা পরিবেশ অধিদপ্তর দিয়েছেন, এটা পর্যটক এবং পর্যটন শিল্পের যারা সংশ্লিষ্ট তাদের সাথে এক প্রকার তামাশা। সরকারি সিদ্ধান্তে নভেম্বরে পর্যটকেরা শুধু দিনের বেলায় দ্বীপটি ভ্রমণ করতে পারবেন, রাতে থাকতে পারবেন না। ডিসেম্বর ও জানুয়ারি 2 মাস রাত যাপনের সুযোগ থাকবে। বিআইডব্লিউটি জেটি ঘাট আছে, সেখান থেকে জাহাজ চলাচল করবে। এর বাইরে অন্য কোথাও থেকে সেন্ট মার্টিনের জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হবে না। পর্যটকরা বলছেন জাহাজে সেন্ট মার্টিন যেতে সময় লাগে 5 থেকে 6 ঘন্টা। আবহাওয়া অনুকূলে না থাকলে সময় আরও বেশি লাগবে। সেই ক্ষেত্রে রাত যাপনের সুযোগ না থাকলে দ্বীপের সৌন্দর্য উপভোগের তেমন সুযোগ মিলবে না। আর শর্ট টাইমে যদি হয়, যাওয়া আসার সময়টা অনেকখানি চলে যাবে।
এবং বিভিন্ন যে সেরাদ্বীপ সহ বিভিন্ন জায়গায় ঘোরাটা একটু সমস্যা হয়ে যাবে। যতটুকু দেখা যায় আর কি, টাইমটা আরও বাড়া দিলে বেটার হয়। তো মানুষ কষ্ট করে টাকা পয়সা খরচ করে আসছে। গত ডিসেম্বর ও জানুয়ারিতে 6টি জাহাজ চলাচল করে কক্সবাজার সেন্ট মার্টিন নৌ রুটে। তবে সেবারও পর্যটক কম হওয়ায় আশানুরূপ লাভ হয়নি দাবি ব্যবসায়ীদের। তৌফিকুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কক্সবাজার। আরও জানাতে কক্সবাজার থেকে যুক্ত হয়েছেন সহকর্মী তৌফিকুল ইসলাম। তৌফিকুল, প্রায় 9 মাস পর তো সেন্ট মার্টিন খুলছে, কিন্তু নভেম্বর তো পর্যটকরা দিন গিয়ে দিনে আসতে হবে। এই বিষয়ে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা কি বলছেন? পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা বলছেন যেহেতু দিনে গিয়ে দিনে আসবে, এটি যদি হয় তাহলে আপনারা জানেন যেহেতু বেশিরভাগ পর্যটক আসে ঢাকা কিংবা তার বাইরে থেকে, তো আসলে তারা কক্সবাজার এসেই যে সকালে যাবে এবং বিকেলে আসে এবং অনেকটা তাদের মধ্যে অনেকটা ক্লান্তি বোধ থাকবে। এই কারণে মূলত তারা চাচ্ছেন সেন্ট মার্টিন দ্বীপে রাত্রি যাপনের যে বিষয়টি সেটি যাতে নিশ্চিত করা হোক। এবং ইতিমধ্যে যেটি সরকারিভাবে প্রস্তাবনা এসেছে সেটি হচ্ছে এই আগামী মাসের পুরোটাই হচ্ছে দিনে গিয়ে দিনে আসবে এবং ডিসেম্বর এবং জানুয়ারি অর্থাৎ সেই সময়ে রাত্রি যাপন করতে পারবে, সেরকমই একটি নির্দেশনা আছে। তবে ব্যবসায়ীরা বলছেন যেহেতু দিনে গিয়ে বা দিনে আসলে সেখানে কয়েক ঘন্টা পর্যটকরা তাদের যে কাঙ্ক্ষিত যে আনন্দ সেটি তারা উপভোগ করতে পারবে না বলেই অনেক পর্যটক কিন্তু সেন্ট মার্টিন বিমুখ হয়ে পড়েছে। তো এটি যদি হয় তাহলে তারা যদি কক্সবাজার এবং সেন্ট মার্টিন নৌ রুটে তাদের যদি জাহাজ চলাচল করে তাহলে পর্যটক যদি না পায় তাহলে তাদের ব্যবসার লোকসান গুনতে হবে। সেই সব বিবেচনায় কিন্তু তারা জাহাজ ছাড়তে রাজি হচ্ছে না। এবং যারা ব্যবসায়ীরা আছেন তারা বলছেন যে পরিবেশ অধিদপ্তর থেকে এবং যে মন্ত্রণালয় থেকে যে কয়েকটি শর্ত জুড়ে দেওয়া হয়েছে এটি সম্পূর্ণ পর্যটনের বিরোধী বা পর্যটন সংশ্লিষ্ট যারা আছেন তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন বলে তারা মনে করছেন। তবে আরেকটা বিষয় বলে রাখি যে গেল বছর 6টি জাহাজের অনুমোদন দেওয়া হয়েছে, কিন্তু এবার দেওয়া হয়েছে মাত্র 2টি জাহাজের অনুমোদন। এর আগে আমরা দেখেছি কক্সবাজারের ইনানির যে ঘাট রয়েছে নৌবাহিনীর, সেই জায়গা থেকে জাহাজ ছাড়ার যে অনুমতি ছিল এবং এবছর কিন্তু সেই জায়গা থেকে অনুমতি পাওয়া যায়নি। কক্সবাজার শহরের বিআইডব্লিউটি এর ঘাট থেকে যাওয়া হবে এবং এই ঘাট থেকে যদি সেন্ট মার্টিন যায় তাহলে অন্তত পক্ষে 6 ঘন্টা বা তার চেয়ে বেশি সময় লাগবে। তো সেই বিবেচনায় আসলে জাহাজ মালিকরা সিদ্ধান্ত নিয়েছে যদি রাত্রি যাপন করতে না পারে তাহলে সেখানে তারা জাহাজ চলাচল আপাতত তারা বন্ধ রাখবে। তবে কখন তারা পুনরায় জাহাজ চালু করবে সেই বিষয়ে কোনো স্পষ্ট কোনো ধারণা আমাদেরকে দিতে পারেনি জাহাজ কর্তৃপক্ষ। কক্সবাজার থেকে জানাচ্ছেন সহকর্মী তৌফিকুল ইসলাম। জয়পুরহাটের হিমাগারগুলোতে পড়ে আছে হাজার হাজার মেট্রিক টন আলু। বাজারেও ভালো দাম না পাওয়ায় বিপাকে পড়েছেন কৃষক, ব্যবসায়ী ও হিমাগার মালিকরা। দাম ওঠার কোনো সম্ভাবনাও না থাকায় হতাশ তারা। এই অবস্থায় লোকসানের বোঝা বয়ে বেড়াতে হচ্ছে তাদের। জয়পুরহাটের 21টি হিমাগারে সংরক্ষিত আলুর বেশিরভাগই পড়ে আছে অবিকৃত। এতে মৌসুমের শুরু থেকে বিপাকে আছেন ব্যবসায়ী, কৃষক এবং হিমাগার মালিকরা। লাভের আশায় হাজার হাজার বস্তা আলু সংরক্ষণ করে এখন লোকসান গুনতে হচ্ছে তাদের। আমরা 1400-1500 টাকা বস্তা এখানে আলু কিনে রাখছি, সে আলু এই বছর আসে আমরা 100 টাকা বস্তা পাচ্ছি। এই বছর আলুর দাম কম, কৃষক মরতেছে, তার কোনো ব্যবস্থা সরকার আজ পর্যন্ত করতে পারেনি। সরকার প্রতি কেজি 22 টাকা দর বেঁধে দিলেও নেই তার বাস্তবায়ন। হিমাগারে পড়ে থাকা এসব আলু বিক্রি না হলে বিপুল পরিমাণ আর্থিক ক্ষতির শঙ্কায় রয়েছেন হিমাগার মালিকরা। 8400 মেট্রিক টন আলু আমি রিসিভ করি, সেখান থেকে আজ পর্যন্ত আমার আলু ডেলিভারি হয়েছে মাত্র 40%। আমরা হিমাগার করতে পারবো, প্রতিটা হিমাগারই ধরেন 2 থেকে 2.5 কোটি টাকা করে তারা লোকসানের মধ্যে অলরেডি চলে গেছে। গত বছর আলুর অস্বাভাবিক মূল্য বৃদ্ধিতে লাভের আশায় বেশি জমিতে আলু আবাদ করেন কৃষকরা। বাম্পার ফলন এবং চাহিদার তুলনায় বাজারে সরবরাহ বেশি থাকায় এই দরপতন বলছে কৃষি বিপণন বিভাগ। বাজারে যদি চাহিদার তুলনায় সরবরাহ বেশি থাকে তাহলে সেই পণ্যের দামের ক্ষেত্রে কিছুটা দাম কম থাকে। আমরা আশা করছি যে আলুর সরবরাহ স্বাভাবিক থাকবে এবং কৃষকও যাতে প্রতারিত না হয় এ বিষয়ে
আমরা যথেষ্ট পরিমাণ সজাগ রয়েছি। এই অবস্থায় নতুন করে আলুর আবাদ নিয়ে দ্বিধায় পড়েছেন কৃষকরা। সমস্যা সমাধানে রপ্তানি ছাড়াও টিসিবির মাধ্যমে আলু বিক্রির দাবি জানিয়েছেন কৃষকরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আজ মধ্যরাত থেকে সাগর ও নদীতে শুরু হচ্ছে জাটকা ইলিশ শিকারের ওপর ৮ মাসের নিষেধাজ্ঞা। ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এই নিষেধাজ্ঞা দেয় মৎস্য বিভাগ। প্রশাসন জানায় এ সময় ১০ ইঞ্চি ছোট সকল জাটকা ধরা, ক্রয় বিক্রয়, পরিবহন ও মজুত দণ্ডনীয় অপরাধ। ১ নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত এই আইন অমান্য করলে ১ বছর থেকে ২ বছরের সশ্রম কারাদণ্ড অথবা ৫,০০০ টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারেন। তবে এই অবরোধকালীন সময়ে জেলার নিবন্ধিত ১৮,০০০ জেলেকে ৪ মাস ভিজিএফ কর্মসূচির আওতায় মাসে ৪০ কেজি করে চাল দেওয়া হবে। জাটকা রক্ষায় উপজেলা প্রশাসন, উপজেলা মৎস্য অফিস, কোস্টগার্ড ও নৌপুলিশ সমন্বয়ে সাগর ও নদীতে অভিযান চালানো হবে বলেও জানিয়েছে মৎস্য বিভাগ। জনবল সংকটে খুঁড়িয়ে চলছে দেশে রেল ইঞ্জিনের ভারী মেরামতের একমাত্র লোকোমোটিভ কারখানা। চাহিদার মাত্র ২৪% জনবল দিয়ে চলছে মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজ। নিয়মিত বিরতিতে কর্মকর্তা কর্মচারীদের অবসর আর দীর্ঘদিন নিয়োগ বন্ধ থাকায় কাজের মানেও উঠেছে প্রশ্ন। এদিকে দ্রুত জনবল নিয়োগে রেলপথ উপদেষ্টা আশ্বাস দিলেও তারপরও পেরিয়ে গেছে প্রায় ১ বছর। দিনাজপুরের পার্বতীপুরে দেশের একমাত্র কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা যাত্রা শুরু ১৯৯২ সালে। ডিজেল চালিত সব রেল ইঞ্জিনের রক্ষণাবেক্ষণ ও ভারী সংস্কার কাজ এখানে করা হয়। সারা দেশে রেল যোগাযোগ সচল রাখলেও জনবল সংকটে কারখানাটি চলছে খুঁড়িয়ে। যান্ত্রিক বিভাগে ৫৫৯ পদের বিপরীতে বর্তমানে কর্মরত ১২৯ জন। বৈদ্যুতিক বিভাগে ২২ জনের জায়গায় আছেন মাত্র ১ জন। প্রকৌশল বিভাগে ১১ জনের স্থানে রয়েছেন ২ জন। কারখানাটির মোট ৭২৪ পদের বিপরীতে কর্মী মাত্র ১৭৭ জন। এছাড়া ১৭৮ জন অস্থায়ী কর্মচারী। দক্ষ জনবলের অভাবে লক্ষ্য পূরণ ও কাজের মানে থাকছে ঘাটতি। প্রতিটা সেকশনের লোক ছিল ৩০-৩৫ জন, এখন আছে দেখা যাচ্ছে যে ৭ জন, ৮ জন, ৯ জন, কাজ করার লোক নেই। গত বছরের নভেম্বরে রেলপথ উপদেষ্টা পরিদর্শনের সময় দ্রুত জনবল নিয়োগের আশ্বাস দিলেও এখনও কাটেনি অপেক্ষা। সীমিত জনবল নিয়েই চলছে কাজ। এখানে যে জনবলের সংকট সেটা আমরা অবহিত, এটার জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব। রেলের ইঞ্জিন ৫ বছর পর পর মেরামত করা হয়। এছাড়া দুর্ঘটনা কবলিত ইঞ্জিনের মেরামত কাজও করা হয় এখানে। দক্ষ জনবল যেগুলো ছিল সেগুলো বসে গেছে, মানে রিটায়ার্ড করে গেছে। এখন জুনিয়র কিছু জনবল আছে, তার সাথে আমাদের অদক্ষ যেগুলা আমাদের আউটসোর্সিং বা টিএলআর দিয়ে এটা দিয়ে আমরা চালাচ্ছি। এতে আমাদের সমস্যা হচ্ছে কি, যে কোয়ালিটি এনশিওর করা প্রয়োজন হয় আমাদের জন্য, সেটা কিন্তু আমরা পাচ্ছি না। রেলওয়ে কর্তৃপক্ষ জানায় বাংলাদেশে লোকোমোটিভ রয়েছে ২৯৪টি। এর মধ্যে ১৩০টিরই আয়ুষ্কাল পেরিয়ে যাওয়ায় নিয়মিত ভারী মেরামতের মাধ্যমে চলাচল উপযোগী রাখা হয়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। খাগড়াছড়ি গুইমারায় পূর্ণাঙ্গ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের দাবিতে মানববন্ধন করেছে উপজেলার সর্বস্তরের জনগণ। সকালে গুইমারা বাজারে আয়োজিত মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, ১০ বছর আগে ২০১৫ সালে উপজেলা গঠনের পরও এখানে কোনো স্বাস্থ্য কমপ্লেক্স না থাকায় ৩০ কিলোমিটার দূরের হাসপাতালে গিয়ে চিকিৎসা নিতে হয়। এতে করে সময় মতো চিকিৎসা সেবা না পেয়ে অনেক রোগীর মৃত্যু হয়। এছাড়া ফায়ার সার্ভিস না থাকায় প্রায়শ অগ্নি দুর্ঘটনার ঘটনা ঘটলেও তার নিয়ন্ত্রণে বিভিন্ন প্রতিবন্ধকতার ঘটনা ঘটে। এ সময় দ্রুত সময়ের মধ্যে হাসপাতাল ও ফায়ার সার্ভিস স্থাপনের উদ্যোগ না নিলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়। ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে প্রায় ৫,০০০ মানুষ অংশ নেন। মুন্সিগঞ্জে উৎসবমুখর পরিবেশে ১০ কিলোমিটার দৌড় প্রতিযোগিতা হয়। এতে অংশ নেন ৪০০ নারী পুরুষ। ভোরে শহরের সুপারমার্কেট এলাকা থেকে শুরু হয়ে যোগিনীঘাট, সোনারগাঁও ও চর কিশোরগঞ্জ ঘুরে একই স্থানে শেষ হয় দৌড়। মুন্সিগঞ্জ রানার গ্রুপের আয়োজনে এই প্রতিযোগিতায় অংশ নেন দেশসেরা রানার দেবাশিস ঘোষ, আয়রনম্যান ডাক্তার সাকলাইন রাসেল সহ প্রায় ৪ শতাধিক দৌড়বিদ। বক্তারা বলেন, ম্যারাথন কেবল দৌড় নয়, এটি ধৈর্য ও আত্মবিশ্বাসের প্রতীক। তরুণদের শৃঙ্খলা ও মানসিক দৃঢ়তা বাড়াতেই এই প্রতিযোগিতার আয়োজন। মাগুরায় জাঁকজমকপূর্ণ কাত্যায়নী উৎসবে লাখো মানুষের ঢল। শহর জুড়ে আলোকসজ্জা ও আনন্দ উৎসব। তৈরি করা হয়েছে ৯০ ফুট উচ্চতার তোরণ। সোমবার থেকে শুরু হয়েছে দক্ষিণ এশিয়ার সবচেয়ে জাঁকজমকপূর্ণ কাত্যায়নী উৎসব। প্রতি বছরের মতো এবারও উৎসবকে ঘিরে লাখো মানুষের ঢল মাগুরা শহরে।
দেশের বিভিন্ন জেলা ছাড়াও প্রতিবেশী দেশ থেকে ধর্ম বর্ণের মানুষ যোগ দিয়েছেন এই মিলন মেলায়। দুর্গাপূজার 1 মাস পর দুর্গা প্রতিমার আদলে এই প্রতিমা নির্মাণ করে অনুষ্ঠিত হয় কাত্যায়নী পূজা। প্রতিটি মণ্ডপে আকর্ষণীয় আলোকসজ্জা মুগ্ধ করছে ভক্ত ও দর্শনার্থীদের। এই কাত্যায়নী পূজা দেখার জন্য বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকেই লোকজন আসে। এটা আসলে না আসলে দেখাও যাবে না বা বোঝাও যাবে না যে কিরকম পূজা হয় এখানে। কাত্যায়নী পূজাটা এশিয়া মহাদেশের মধ্যে সব থেকে বড়। এখানে আলোকসজ্জাগুলো, লাইটিং, সাউন্ড বক্স, এরকম ব্যবস্থাপনা আসলে বাকি 63 জেলায় দেখা যায় না, যার কারণে দূর দূরান্ত থেকে অনেক লোক আসে। এই ছিল সমগ্র বাংলাদেশে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের। আর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে।